ওয়েলকাম স্টুডেন্টস, টেস্ট আইকিউ চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। তো প্রত্যেক ক্লাসের ন্যায় আজকেও খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই তোমরা দেখতেই পাচ্ছ যে ভিজুয়াল ইম্পেরিমেন্ট, হিয়ারিং ইম্পেরিমেন্ট এবং লার্নিং ডিসএবিলিটি, মানে কিছু শ্রবণগত কিছু প্রতিবন্ধকতা, দর্শনগত প্রতিবন্ধকতা এবং কিছু লার্নিং ডিসএবিলিটি, শিখনগত কিছু অক্ষমতা। তো এই সামগ্রিক বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত বলে রাখি এই জায়গাটা আমরা কোথায় কোথায় পাবো। দেখো, এখন আমাদের যে সিলেবাস, সেখানে তোমরা প্রত্যেকেই জানো যে ইনক্লুসিভ এডুকেশন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার পসিবিলিটি খুব রয়েছে। বিটেটের ক্ষেত্রে যদি এখান থেকে বিগত যে পরীক্ষাটা হয়েছিল 2023-এ, সেখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছিল। তো প্রত্যেককে বলবো আজকের ক্লাসটা খুব মন দিয়ে করো, এবং আজকের ক্লাসটা কোন কোন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেটাও বলে দেবো। আপার প্রাইমারি টেট, সি টেট, পি টেট, স্পেশাল এডুকেটেড সমস্ত এক্সামের জন্য কিন্তু আজকের ক্লাসটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে কিন্তু করবে, এবং প্রত্যেকটা এমসিকিউ সঠিকভাবে উত্তর করার চেষ্টা করবে। আর একটা কথা, যে প্রত্যেকটা যে যতগুলো ক্লাস হচ্ছে, ক্লাসের শেষে কিন্তু হোমওয়ার্ক আমাদের জন্য প্রোভাইড করা হচ্ছে। এই হোমওয়ার্কগুলো কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেস্ট আইকিউয়ের, সেই টেলিগ্রাম চ্যানেলে হোমওয়ার্ক এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ শেয়ার করা হচ্ছে, তোমরা সেখান থেকে পেতে পারো। আর না হলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরা সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু সমস্ত ডিটেলস প্রোভাইড করা হয়। ওকে, আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা এক্সপার্ট ফ্যাকাল্টি রয়েছেন, এবং ফেসিলিটিস কি কি পাবে, ফেসিলিটিস গুলো একটু আমরা চোখ বুলিয়ে নেব, যেখান থেকে আমরা কি কি পাচ্ছি, আমাদের বেনিফিটস কি কি রয়েছে। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করানো, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা সাব ইউনিট খুব ধরে ধরে ধৈর্য সহকারে, খুব খুঁটিয়ে, আমি যেটাকে সবসময় বলি যে গভীরভাবে, নিখুঁতভাবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অল রেকর্ডেড ক্লাস পাবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ক্লাস পাচ্ছ, যেটা কিন্তু আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী নিজের সময় মতো সেগুলোকে দেখতে পাবে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ প্রোভাইড করা হবে, এবং যার জন্য তোমাদেরকে বলছি যে যে টেলিগ্রাম চ্যানেল আছে বা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা কিন্তু সেখানে প্রত্যেকে জয়েন করে যাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্রত্যেক দিন এইভাবে গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। আর ক্লাসের শেষে হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যে আমাদের যে ক্লাসটা হলো এই বিষয়টা কতটা আমাদের কাছে স্বচ্ছ। আর সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট থাকবে। এই মক টেস্টগুলো অবশ্যই আমি বলবো যে সবাই অ্যাটেন্ড করো, কারণ মক টেস্ট একমাত্র বিষয় যেটা আমাদের প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়, যে আমাদের প্রস্তুতি আর কতটা দরকার, আমার কোন জায়গাতে দুর্বলতা রয়েছে, আমি কোন জায়গাতে ঠিকঠাকভাবে অ্যাচিভ করতে পারবো, যে আরেকটু পড়লে আমার দুর্বলতাটাকে মেন কথা আমি অ্যাসেস করতে পারি। ডেইলি মক টেস্ট রয়েছে এবং ফুল মক টেস্ট রয়েছে। আমি আবারও বলবো, এই সমস্ত সুবিধা পাওয়ার জন্য কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। তো শিশু মনস্তত্ত্বে পেডাগজিতে টোটাল 30টা এমসিকিউ রয়েছে, আমরা 30টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো তার আগে দেখে নেব টপিক কি, কোন টপিক থেকে আমরা আলোচনা করব। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ মানে দৃষ্টিগত, তাই তো, দৃষ্টিগত কিছু সমস্যা আমরা এখানে দেখে নেব। ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, সেটা হচ্ছে দৃষ্টিহীনতা এক কথায়। তো আমাদের শ্রেণীকক্ষে বা আমাদের যে মেইন টপিক, এই ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষণে আমরা জানি যে একই ছাদ, একই ছত্রছায়ায় বা একই ছাদের নিচে সমস্ত রকম শিক্ষার্থী পাঠদান করবেন। সেটা ভিজুয়াল দর্শনগত সমস্যা হোক, শ্রবণগত সমস্যা হোক, অটিজম হোক, এডিএসডি হোক, লার্নিং ডিসএবিলিটি হোক, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি হোক, লোকোমোটর ডিসএবিলিটি হোক, যে কোনো সমস্যায় সবাই এক ছাদের তলে শিক্ষালাভ করবে। এবং কাস্টের দিক দিয়ে হতে পারে, আর্থিকভাবে পিছিয়ে পড়া হতে পারে, সমস্ত রকম মানসিকভাবে পিছিয়ে পড়া হতে পারে, সমস্ত রকম শিক্ষার্থী এক ছাদের তলে শিক্ষালাভ করবে। এবার ব্যাপার হচ্ছে, যাদের দর্শনগত সমস্যা রয়েছে, দৃষ্টিহীনতার সমস্যা রয়েছে, তাদেরকে আমরা কিভাবে শিক্ষাদান করতে পারি, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এবং আমরা প্রত্যেকেই এই বিষয়টা সম্পর্কে অবগত, সেটা হচ্ছে ব্রেইল। তাই তো, ব্রেইল, একদম ব্রেইল হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ।
আর কি থাকতে পারে? অডিও বুক, অডিও বুকের সাহায্যে আমরা শিক্ষাদান করতে পারি। আর কি থাকতে পারে? লার্জ প্রিন্ট, প্রিন্ট একটু বড় আকারের লেখা, এবং তার অবশ্য ভাগ রয়েছে, দর্শনগত ভাগ রয়েছে। এবং আর একটা যেটা আমরা আজকের এমসিকিউ এ আলোচনা করব, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, যেটা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধকতা। এই শ্রবণ প্রতিবন্ধকতা যে সমস্ত শিক্ষার্থীদের রয়েছে বা শিশুদের রয়েছে, তাদেরকে আমরা কি কি পদ্ধতিতে শিক্ষাদান করতে পারি? আমরা খুব স্বাভাবিকভাবেই জানি যে সাইন ল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজ, তাদের জন্য কিছু সাইন রয়েছে, এবং অবশ্যই কিন্তু এই ধরনের শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাই আমাদের প্রয়োজন। তার সঙ্গে হিয়ারিং এইড তো থাকবেই। অটিজম কোনো শিক্ষার্থী যদি আমাদের শ্রেণীকক্ষে থাকে, তাকে আমরা কিভাবে মানে তার সঙ্গে আমরা কি ট্রিট করব? দেখো, অটিজম যাদের রয়েছে, যে সমস্ত শিক্ষার্থীদের বা শিশুদের রয়েছে, তাদের কিছু বৈশিষ্ট্য হচ্ছে তারা খুব একা থাকতে পছন্দ করে, মানে অত সামাজিকীকরণ ওরা করতে পারে না বা সমাজের সঙ্গে অত ভালো মিশতেও পারে না। শিশু একা থাকতে পছন্দ করে, বারবার শিশু এক কাজ করে, চোখে চোখ রেখে কথা বলতে পারে না, যেটাকে আমরা বলে থাকি আই কন্ট্যাক্টটা করতে পারে না, খেলার মাঠে গিয়ে বন্ধুদের সঙ্গে আর পাঁচটা শিক্ষার্থীদের মতো যে খেলবে সেটা করে না, বা সবসময় হাত ঝামটাতে থাকে। এই বিষয়গুলো কিন্তু অটিজম যাদের রয়েছে তাদের মধ্যে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। ঠিক আছে, তাহলে তাদেরকে আমরা কিভাবে সঠিকভাবে শিক্ষাদান প্রক্রিয়াটা কার্যকারী করতে পারি? না, তাদের শেখার ও যোগাযোগের ধরন কিন্তু আলাদা। একটা কথা মাথায় রাখতে হবে, দেখো, এই যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এটা কিন্তু শারীরিক সমস্যা, ঠিক আছে, মেনে নিচ্ছি, তার থেকেও বড় সমস্যা হচ্ছে সামাজিক। তো আমরা যদি সামাজিকভাবে তাদের কাছে সহজভাবে বিষয়গুলো উপস্থাপন করি, বা প্রত্যেকে শিক্ষক শিক্ষিকা যারা আমরা রয়েছি, তারা যদি সহজভাবে তাদের মতন করে শিক্ষাদানটা করে থাকি, তাহলে কিন্তু সেটা 100% কার্যকরী হবে, একদম 100% কার্যকারী হবে। ওকে, আমি আবারও বলছি, তাদের শারীরিক সমস্যার থেকেও বড় সমস্যা হচ্ছে কিন্তু সামাজিক। তার কাছে সামাজিক দিকটা কিন্তু সচ্ছল করতে হবে এবং নমনীয় করতে হবে প্রত্যেক শিক্ষার্থীর কাছে। আর একটা কথা, এই সমস্যাগুলো যদি বলি যে এটা তোমাদের সমস্যা, তোমরা এগোতে পারবে না, সেটা নয়। তাদেরকে আমরা আর একটা কথায় বলে থাকি চ্যালেঞ্জিং চাইল্ড, মানে তাদের চ্যালেঞ্জটাকে একসেপ্ট করার মানসিকতা কিন্তু গড়ে তুলতে হবে। ঠিক আছে, আচ্ছা, এডিএসডি কে আমরা প্রত্যেকেই জানি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। বিষয়টা কি? এই মানে এই যে মানে এই যে সমস্যাটা, সেটা হচ্ছে শিক্ষার্থী অত্যন্ত চঞ্চল। 1 মিনিট চুপ করে বসতে বললেই কিন্তু সে বসতে পারে না, এবং এরা কিন্তু একদম মনোযোগ ধরে রাখতে পারে না, স্থির থাকতে পারে না। এই সমস্যাগুলো কিন্তু এদের মধ্যে দেখা যায়, সবসময় হাইপার অ্যাক্টিভ বা ইম্পালসিভ, বা এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা, ইম্পালসিভ। এই ইম্পালসিভটা কি? এই ইম্পালসিভ হচ্ছে একটা স্নায়ুগত সমস্যা, মস্তিষ্কের স্নায়ুগত সমস্যা। আরো যদি সহজভাবে বলি, যে আমাদের শারীরিক নড়াচড়ার ক্ষেত্রে মস্তিষ্কের যে অংশ কাজ করে, সেই অংশে কিছু সামান্যগত মানে কিছু প্রতিবন্ধকতা আর কি। যাই হোক, এটা স্নায়ুগত সমস্যা, এবং এটা আমাদের শারীরিক দিক থেকেও প্রভাব পড়ে। ইম্পালসিভ। আর যেটা রয়েছে লার্নিং ডিসএবিলিটি, খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, এমসিকিউ যেটা খুব ভালো করে দেখতে হবে। লার্নিং ডিসএবিলিটির মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, সেটা আমরা এমসিকিউ এর মধ্য দিয়ে দেখে নেব। তো লার্নিং ডিসএবিলিটিতে ধরো বললাম কোনো বাচ্চাকে, আচ্ছা বি লেখো, তো সে বাচ্চা বি না লিখে কি করবে? ডি লিখবে। কিছু শিশু বুদ্ধিমান হলেও পড়ালেখা বা স্পেলিং এর সমস্যা অনুভব করে। তার মানে একটা জিনিস প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে লার্নিং ডিসএবিলিটি সংক্রান্ত মানে যে সমস্যাটা রয়েছে, সেই সমস্ত বাচ্চাদের কি বুদ্ধি কম, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট কম? একদম নয়, তাদের বুদ্ধি 100% রয়েছে, কিন্তু বুদ্ধির সঙ্গে এই ডিসএবিলিটির কোনো সম্পর্ক নেই। বুদ্ধির জায়গায় কিন্তু এটা একটু অন্যরকম প্রতিবন্ধকতা। শিশু কিন্তু খুব বুদ্ধিমান হলেও পড়া লেখা বা স্পেলিং এর কিন্তু সমস্যা অনুভব করে। ঠিক আছে, যেমন এক্সাম্পল স্বরূপ বলা যেতে পারে ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া। যদি এগুলো আমরা জানি খুব ভালো, নাহলে নেক্সট এমসিকিউ আমরা ডিটেলসগুলো আলোচনা করছি। ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি মানে বৌদ্ধিক প্রতিবন্ধকতা থাকতে পারে। বৌদ্ধিক প্রতিবন্ধকতা কি? যখন কোনো শিক্ষার্থী স্বাভাবিক শিশুদের তুলনায় পিছিয়ে পড়ে, একটু ধীরে শেখে, বা প্রতিদিনের দৈনন্দিন কাজ করতে একটু সময় লাগে, সেই সমস্ত শিক্ষার্থী। আর কি রয়েছে? লোকোমোটর ডিসএবিলিটি,
এটা কি রকম? এটা হচ্ছে যে মানে একজনকে এক হাতে ব্যাগ তুলতে বলা, মানে সেটার থেকেও মানে এটা কি বলতো, হাত পা মানে ওইটা বাদ দাও, যদি আমি খুব স্বাভাবিকভাবে বলি, যাদের হাত পা নাড়াতে বা চলাফেরায় সমস্যা হয়। কি বললাম? হাত পা নাড়াতে বা চলাফেরার সমস্যা। ঠিক আছে, চলাফেরার সমস্যা, এটা হচ্ছে লোকোমোটর ডিসএবিলিটি। তো আমরা একটা মানে কি বলবো, একটা খুব সাধারণ একটা স্বচ্ছ ধারণা আমরা পেলাম যে আজকে আমরা কোন টপিকের ওপর এমসিকিউ সলভ করতে চলেছি। তো চলো আমরা এবার শুরু করছি আমাদের আজকের পর্ব। আমাদের ফার্স্ট এমসিকিউ হচ্ছে কোনটা লার্নিং ডিসএবিলিটি এর অন্তর্ভুক্ত নয়। খুব মন দিয়ে দেখবে, বলেছে লার্নিং ডিসএবিলিটির অন্তর্ভুক্ত নয়। তো এর সঠিক উত্তর কি হবে বলে তোমাদের মনে হয়, বলো? কোনটা লার্নিং ডিসএবিলিটির অন্তর্ভুক্ত নয়? দেখো, আমরা জানি লার্নিং ডিসএবিলিটির মধ্যে কি কি রয়েছে। লার্নিং ডিসএবিলিটির মধ্যে রয়েছে ডিসলেক্সিয়া, আর কি রয়েছে ডিসক্যালকুলিয়া, তাই না? আর কি রয়েছে ডিসগ্রাফিয়া। কিন্তু আরেকটি কি রয়েছে হিয়ারিং ইম্পেরিমেন্ট, মানে হচ্ছে শ্রবণগত প্রতিবন্ধকতা। তাহলে কোনটা কোনটা নয় পরিষ্কার বুঝতে পারছি, বলো? আচ্ছা, পরিষ্কারভাবে বুঝতে পারছি, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, তাই তো? অন্তর্ভুক্ত নয়। তো চলো এবার একটু হালকা করে আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখে নেব ডিসলেক্সিয়া, চোখ বন্ধ করে, এটা হচ্ছে লার্নিং ডিসএবিলিটি। তাহলে এর লক্ষণগুলো কি কি? আমি যেটা একটু আগেই বললাম, বি কে বাচ্চা ডি লিখবে বা পি কে বাচ্চা কিউ লিখবে স্বাভাবিকভাবে। এটা তার মানে যে তার বৌদ্ধিক ভাবে সে পিছিয়ে রয়েছে তা কিন্তু নয়। ওকে, বা আর কি কি? বাচ্চা ধীরে পড়বে, অন্য বাচ্চাদের মতো স্পিডে পড়তে পারবে না, একটু ধীরে পড়বে, বা বানান ভুল করবে, যেটা আমরা দেখলাম বানান ভুল করে, স্বাভাবিকভাবে বানান ভুল হবে, বা পড়া বুঝতে অসুবিধা। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ডিসলেক্সিয়ার উদাহরণ। ঠিক আছে, বা হয়তো বলা হলো স্কুল বানান লেখো, ও স্কুল বানান না লিখে SCOHOL এরকম লিখে দেবে। বা তুমি বলছো ওয়াশ লিখতে, ও হয়তো SAW লিখে দেবে। বাচ্চাদের এই যে বৈশিষ্ট্যগুলো, এটা ডিসলেক্সিয়ার উদাহরণ। তবে হ্যাঁ, এখন এটা নিয়ে অনেকে বলতে পারে যে ম্যাডাম এগুলো তো বাচ্চা বয়সে খুব স্বাভাবিক। অবশ্যই তাই, বাচ্চা বয়সে খুব স্বাভাবিক, কিন্তু এটা যখন তুমি দেখবে যে দীর্ঘবার প্র্যাকটিস করাচ্ছ বা প্রচুর অভ্যাস করছে, দীর্ঘদিন ধরে এক ভুল করছে, এটা যখন চলতে থাকবে, বয়সের সাথে সাথে কোনো পরিবর্তন হবে না, তখন আমরা ধরতে পারি যে তার ডিসলেক্সিয়া বা লার্নিং ডিসএবিলিটির এই সমস্যাটা রয়েছে। তারপরে সেকেন্ড রয়েছে ডিসক্যালকুলিয়া। আমরা বুঝতেই পারি গণিত শেখার সমস্যা। গণিত শেখার সমস্যা কি কি থাকবে? এই ক্ষেত্রে বাচ্চা সংখ্যা চিনতে সমস্যা হবে, সংখ্যা চিনতে পারবে না। সংখ্যা চিনতে সমস্যা। আর কি হয়? যোগ বিয়োগ ভুল করে, বারবার করাচ্ছ, তুমি প্র্যাকটিসের দিক থেকে খুব ভালো করছে, যোগ বিয়োগের সমস্যা প্র্যাকটিস করছে, কিন্তু ভুলটা ভুলই থেকে যাচ্ছে। নামটা মনে রাখতে পারছে না, যেটা না জানলে গুণ ভাগ হবে না, নামটা মনে রাখতে সমস্যা, মনে রাখতে সমস্যা। ঠিক আছে, আর কি হতে পারে? সময়, টাকা, হিসাব রাখতে অসুবিধা, এগুলো হচ্ছে ডিসক্যালকুলিয়া। তাহলে ডিসগ্রাফি কি? এটা হচ্ছে লিখনগত, লেখাগত সমস্যা। আমি লেখা লিখে দিলাম, হাতের লেখা খারাপ, তুমি বারবার লাইনটা না খাতায় সুন্দর করে মাত্রা দিয়ে সুন্দর করে চেষ্টা করছো, কিন্তু হাতের লেখা সেই খারাপই থাকছে, অক্ষরগুলো অসমান, অটা এই বড়, হস্যটা তো এই ছোট, হ্যাঁ, হস্যটা হয়তো এত বড়, রিটা হয়তো একদম ছোট, মানে হাতের লেখা অসমান, বা লেখা দিয়ে বা স্পেলিং প্রচন্ড ভুল হবে। হ্যাঁ, তো সেটা মানে একটা স্বাভাবিক শিক্ষার্থী যেমন সুন্দরভাবে লিখতে পারে, কিন্তু খাতায় পরিষ্কার করে কিন্তু এটা লিখতে পারবে না, এই সমস্যাটা হয়ে যায়।
আর যেটা কি হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, এটা বুঝতেই পারছো যে শ্রবণগত প্রতিবন্ধকতা এখানে রয়েছে। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে যাব। কোন পরিস্থিতিতে ইকুইটি ইন এডুকেশনের যথাযথ উদাহরণ? সকল শিক্ষার্থীকে একই প্রশ্নপত্র দেওয়া, সকলকে সমান সময়ে পরীক্ষা শেষ করতে বলা, বিশেষ প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা, শুধুমাত্র উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীদের সুযোগ দেওয়া। এর সঠিক উত্তর কি হবে? ইকুইটি ইন এডুকেশন, পরিষ্কার বুঝতে পারছি তো সঠিক উত্তর কি? বিশেষ প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3। মন দিয়ে দেখবে। বিদ্যালয়কে শিশুর উপযোগী করে তোলা, এই ধারণাটি কোন শিক্ষা দর্শনের কেন্দ্রবিন্দু? ট্র্যাডিশনাল এডুকেশন, ইন্টিগ্রেটেড এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন আর স্পেশাল এডুকেশন? তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে দেখো, এরপর আমি এখানে 3টে জায়গা নিয়ে একটু আলোচনা করব। তো আমাদের সিলেবাসের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইনক্লুসিভ, যেখানে স্কুল বা বিদ্যালয় পরিকাঠামো, পরিষ্কারভাবে আমি লিখে দিচ্ছি, বিদ্যালয় পরিকাঠামো কি হয়? পরিবর্তন হয়। বিদ্যালয় পরিকাঠামো পরিবর্তন করা যায় এবং পরিবর্তন হয়। কেন হয়? শিক্ষার্থীর স্বার্থে। কাদের জন্য? শিক্ষার্থীর জন্য। তাহলে শিক্ষার্থীর জন্য বিদ্যালয়ের পরিকাঠামো বা কিছু বিশেষ জায়গা পরিবর্তন করা যায়, কিন্তু ইন্টিগ্রেটেড এডুকেশনে কি হয়? শিক্ষার্থী মানিয়ে নেয়। কিসে মানিয়ে নেয়? শিক্ষা ব্যবস্থার মূল স্রোতের সঙ্গে, শিক্ষার পরিকাঠামোর সাথে আমি লিখে দিলাম। ঠিক আছে, তোমরা একটু বুঝে নেবে, পরিকাঠামোর সাথে। ওকে, বেশ। তারপরে আরেকটা কি রইলো? স্পেশাল এডুকেশন। স্পেশাল মানে বিশেষ, যেখানে আমরা আজকের বিষয়গুলো দেখলাম, শ্রবণগত, দর্শনগত, তারপরে বৌদ্ধিক দিক বা শারীরিক দিক, এই যে প্রতিবন্ধকতা, এদের শিক্ষা ব্যবস্থা। তাহলে বিদ্যালয়কে শিশুর উপযোগী করে তোলা যায়। আচ্ছা, তার মানে কি হচ্ছে? শিশুর স্বার্থে বিদ্যালয়কে গড়ে তোলা হচ্ছে, তাহলে এটা ইনক্লুসিভ, অপশন সি। পরের প্রশ্ন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাধারণ বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার ধারণা কোনটির মূল উদ্দেশ্য? প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাধারণ বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার ধারণা কোনটির মূল উদ্দেশ্য? বাস, সবাইকে এক ছাদের তলায় নিয়ে শিক্ষাদানের যে প্রক্রিয়া, সেটা ইনক্লুসিভ, সেটা আমরা জানি। তাহলে সেটা সঠিক উত্তর হয়ে যাবে ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। কোয়েশ্চেন নাম্বার 5, ইনক্লুসিভ এডুকেশনে কারিকুলামকে ফ্লেক্সিবল করার ধারণা কোন নীতিতে দেখা যায়? NCF, যেটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, RTE, রাইট টু এডুকেশন অ্যাক্ট, সম্ভবত এটা 2009 অ্যাক্ট, কোঠারি কমিশন। আচ্ছা, IEDC, ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চাইল্ড, যেটা, তো কোনটার ক্ষেত্রে কারিকুলামকে ফ্লেক্সিবল করার কথা বলা হয়েছে? এই সঠিক উত্তর আমরা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, যেখানে শিক্ষার্থীর পাঠ্যক্রম এবং শিক্ষার্থী বোঝামুক্ত করা শিক্ষাদান, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাদান, শিক্ষার্থীকে আনন্দদায়ক শিক্ষাদান, সমস্তটাই শিক্ষার্থীকে নিয়ে। হ্যাঁ, কারিকুলাম, পাঠ্যক্রম সমস্তটা শিক্ষার্থীর জন্য, শিক্ষার্থীর মতো করে, তাদেরকে বোঝা দিয়ে নয়, বার্ডেনটাকে কম করে। তো সেই জন্য আমাদের সঠিক উত্তর অপশন এ। পরের প্রশ্ন, জিরো রিজেকশন পলিসি কোন ধারণার সাথে সম্পর্কিত? স্পেশাল এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন, কর্পোরাল পানিশমেন্ট, ডিটেনশন পলিসি? তো সঠিক উত্তর কোনটা হবে? আমরা দেখে বুঝতে পারছি জিরো রিজেকশন পলিসি, কোন পদ্ধতিতে কোনো শিক্ষার্থীকে বাদ দেওয়া যাবে না, কোন পদ্ধতিতে, কোন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কোনো শিক্ষার্থীকে বাদ দিতে পারবো না। শিক্ষার্থীদের পড়াশোনা সমান হবে, শিক্ষার্থীদের চাকরি বাকরির ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা প্রদান করা হবে, সমস্তটা চোখ বন্ধ করে আমরা বলতে পারি ইনক্লুসিভ এডুকেশন। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রতিবন্ধী শিশুদের জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করার আইন কোনটা? RTE অ্যাক্ট, RPWD অ্যাক্ট, NCA 2005, SSA? বলো, আগে এটা ভালো করে দেখো, আগে এটা ভালো করে, মানে ভালো করে দেখে নাও। দেখো, প্রথমত আমরা আগে দেখে নেব RTE অ্যাক্ট।
ভাষাগুলো প্রত্যেকে আমরা জানি, একবার দেখে নেব। রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটা 2009। এখানে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী সব শিশুর বিনামূল্যে আর বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করতে হবে, তাই তো? কোনো ফি নেওয়া যাবে না, কোনো ফিজিক্যাল পানিশমেন্ট দেওয়া যাবে না। তারপরে প্রাইভেট স্কুলের ক্ষেত্রেও 25% সিট বরাদ্দ থাকবে, সমস্ত শিক্ষার্থীরা সমান সুযোগ সুবিধা পাবে, এগুলো কিন্তু বলা হয়েছে। বোঝা গেল? আচ্ছা, আর একটা কথা, এখানে কিন্তু প্রতিবন্ধী শিশুকে স্কুলে ভর্তি নিতে হবে এবং তাকে উপযুক্ত সাপোর্টও দিতে হবে, এটাও কিন্তু রাইট টু এডুকেশনে বলেছে। নেক্সট কি হচ্ছে, RPWD অ্যাক্ট 2016। আচ্ছা, এটা দেখো, রাইট অফ পার্সনস উইথ ডিসএবিলিটি অ্যাক্ট 2016। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সম্মান রক্ষা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সম্মান রক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করা। বোঝা গেল? হলো? ঠিক আছে। আর কি? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বললামই, শিক্ষার্থীদের পাঠ্যক্রম শিক্ষার্থীদের মতো করে সর্বশিক্ষা অভিযান। তাহলে সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা, এর সঠিক উত্তর আমরা বুঝতেই পারছি। আচ্ছা, প্রতিবন্ধীদের কথা বলেছে, তো সঠিক উত্তর কিন্তু আমরা নিয়ে নেবো এটা। ঠিক আছে, অপশন বি নিয়ে নেবো, রাইটস অফ পার্সনস উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট। পরের প্রশ্ন, ইনক্লুসিভ ক্লাসরুমের ক্ষেত্রে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন ধারণাটা কোন নীতিতে গুরুত্ব পায়? এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, কোঠারি কমিশন, হ্যাঁ, RPWD আর NPE, বলো এটার ক্ষেত্রে আমরা সঠিক উত্তর কি করব? এটার সঠিক উত্তর কিন্তু করে দেব ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কথা বললাম না, তাদের পাঠ্যক্রম, তাদেরকে বোঝা দেওয়া যাবে না, শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, সমস্তটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, যেটা পরবর্তীকালে 2020 স্বীকার করেছে। মানে কিছুটা মিল রয়েছে, যদি এটা পাঠ্যক্রমের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার ওপর। চলো পরের প্রশ্নটা দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার 9। নো চাইল্ড শুড বি ডিনাইড অ্যাডমিশন, এটা কোন আইনের মূল ধারণা? RTE 2009, RPWD, হ্যাঁ, রাইট অফ অ্যাক্ট, ন্যাশনাল কারিকুলাম, না IEDC? এর ফুল ফর্মটা কি আছে বলো? IEDC, এটা কিন্তু আমি একবার বলে দিই, ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন বা চাইল্ড। ঠিক আছে, তো এর সঠিক উত্তর আমরা কোনটা নেব? আচ্ছা, এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে রাইট টু এডুকেশন অ্যাক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, খুব ভালো করে দেখবে। কমন স্কুল সিস্টেম ধারণা কোন কমিশনের সুপারিশ? মুদালিয়ার কমিশন, হান্টার কমিশন, কোঠারি কমিশন, ন্যাশনাল পলিসি অন এডুকেশন। কমন স্কুল সিস্টেম, বলো। এটার সঠিক উত্তর কোঠারি কমিশন, আমরা প্রত্যেকেই জানি। পরের প্রশ্ন দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 11। লার্নিং উইদাউট বার্ডেন ধারণাটা কোন নীতির সাথে যুক্ত? একটু আগেও আমি এই কথাটা দুবার বলেছি তোমাদের প্রসঙ্গক্রমে। তো সঠিক উত্তর কি? কোঠারি কমিশন, NCA, RTE, RPWD, বলো বলো। আচ্ছা, এটার সঠিক উত্তর লার্নিং উইদাউট বার্ডেন, তাই তো? এটা সঠিক উত্তর ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। পরের প্রশ্ন, খুব মন দিয়ে দেখো, ইনক্লুসিভ এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কোন আইন? RTE, RPWD অ্যাক্ট, কারিকুলাম ফ্রেমওয়ার্ক, সর্বশিক্ষা অভিযান। ইনক্লুসিভ এডুকেশন কি স্বীকৃতি দিয়েছে বা গুরুত্ব দিয়েছে যে না, এক ছাদের তলায় সমস্ত শিক্ষার্থী একসাথে শিক্ষা লাভ করবে। তবে হ্যাঁ, যদি কোনো শিক্ষার্থীর খুব বেশি শ্রবণগত সমস্যা থাকে, কেউ যদি খুব বেশি মানে অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, বা কেউ যদি খুব বেশি, মানে তার মধ্যে অটিজমটা খুব বেশি দেখা যায়, তাহলে তার জন্য রেমেডিয়াল টিচিং বা বিশেষ শিক্ষকের প্রশিক্ষণের সান্নিধ্য সে পাবে। তবে হ্যাঁ, সামগ্রিকভাবে এক ছাদের তলে তাকে শিক্ষাদান করতে হবে। এটা সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে কিন্তু RPWD অ্যাক্ট 2016। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 13, ডিসগ্রাফিয়া কোন বিষয়ের সাথে সম্পর্কিত? একদম প্রথম প্রশ্নে আমরা একটু হলেও আলোচনা করেছি। ডিসগ্রাফিয়া কোন বিষয়ের সাথে সম্পর্কিত? রিডিং, রাইটিং, হিয়ারিং, না ওয়াকিং? সব থেকে সোজা প্রশ্ন। গ্রাফিয়া, এটা মনে রাখো, গ্রাফিয়া, ডিসগ্রাফিয়া,
কি হবে? একদম রাইটিং। আচ্ছা 14 ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট শিক্ষার্থীর জন্য সবচেয়ে উপযোগী ব্যবস্থা কোনটা? একদম ফার্স্ট স্লাইডে আলোচনা করেছি যে ভিজুয়াল দর্শনগত যাদের সমস্যা রয়েছে তাদের জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি। ব্রেইন, হিয়ারিং আইডি, সাইন ল্যাঙ্গুয়েজ, হুইল চেয়ার। বলো, সব থেকে সোজা প্রশ্ন, আজকের ক্লাসের সব থেকে সোজা প্রশ্ন ব্রেইন। একদম। পরের প্রশ্ন, কোন ডিসাবিলিটি মূলত চলাফেরার সাথে সম্পর্কিত? লোকোমোটর ডিসাবিলিটি, অটিজম, এডিএসডি, ডিসলেক্সিয়া। যারা মধ্যেখান থেকে ক্লাসে জয়েন করেছো প্রত্যেকে বলবে একবার প্রথম থেকে জয়েন করে নাও, তাহলে লোকোমোটর ডিসাবিলিটি কি আমরা একটু বুঝে যাব। আচ্ছা এর সঠিক উত্তর অপশনে। আচ্ছা কোন ডিসাবিলিটি মূলত চলাফেরার সাথে সম্পর্কিত? লোকোমোটর ডিসাবিলিটি যেটা আমাদের শারীরিক সমস্যার সাথে সম্পর্কযুক্ত। পরের প্রশ্ন, কোনটা লার্নিং ডিসএবিলিটি এর ক্ষেত্রে পড়তে সমস্যা হয়? ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, অটিজম। এটাও সবথেকে সোজা প্রশ্ন। গ্রাফিয়া যদি লেখা হয়, ক্যালকুলিয়া যদি গাণিতিক সমস্যা হয়, আর অটিজম তো আমরা জানি আই হ্যান্ড কোঅর্ডিনেশন বা আই কন্ট্যাক্ট বা সোশ্যাল আইএসটি সমস্যাগুলো হবে। তাহলে পড়ে রইল কি? অপশন বি। পড়ে রইল অপশন বি, তাই তো, ডিসলেক্সিয়া পড়তে সমস্যা। পরের প্রশ্ন, অটিজম আক্রান্ত শিশুর প্রধান বৈশিষ্ট্য কোনটা? অতিরিক্ত শারীরিক চলাচল, সামাজিক যোগাযোগের সমস্যা, শুধুমাত্র পড়তে সমস্যা, কানে কম শোনে। বলো, যাদের অটিজম তারা কিন্তু সোশ্যালাইজড করতে পারে না। প্রথমে বলেছি তারা একা একা থাকতে ভালোবাসে, তারা ওই খেলার মাঠে গিয়ে নিয়ে গেলেও তারা আর পাঁচটা শিশুর সাথে কিন্তু খেলতে পারে না বা গল্প করতে পারে না বা কথা বলতে পারে না বা নিজের জগতে কিন্তু ওরা থাকতে চায়, থাকে। ওকে, তাই জন্য ওদের অনেক বেশি সোশ্যালাইজ করাতে হবে, ওদের সাথে অনেক বেশি কথা বলতে হবে, খেলার মাঠে নিয়ে যেতে হবে, এরকম কিছু পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 18, একজন শিশু শিক্ষক কথা বললেও প্রতিক্রিয়া দেয় না এবং ঠোঁট দেখে বোঝার চেষ্টা করে, এটা কোন ডিসএবিলিটি নির্দেশ করে? ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, এডিএসডি, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট এবং ডিসলেক্সিয়া। প্রশ্ন দেখেই উত্তর করা হয়ে গেছে আশা করি, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, তাই তো? আচ্ছা ভালো করে মন দিয়ে দেখো, আগে প্রশ্নটা ভালো করে দেখো। একটা প্রাথমিক বিদ্যালয়ে রাহুল নামে একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তি হয়েছে। শ্রেণী শিক্ষক ব্রেইল বই, অডিও কন্টেন্ট, সহপাঠী সহযোগিতার ব্যবস্থা করেছেন যাতে রাহুল অন্যদের সঙ্গে একই শ্রেণীতে শিখতে পারে। এটা কোন শিক্ষা ব্যবস্থার উদাহরণ? বিশেষ শিক্ষা, সমন্বিত শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, দূরশিক্ষা। বলো, কন্টেন্ট সহপাঠী সহযোগিতা ব্যবস্থা করেছেন যাতে অন্যদের সাথে একই শ্রেণীতে বসে শিখতে পারি। যে একই শ্রেণী, অন্যদের সাথে একই শ্রেণী, তাহলে কি বুঝছো? ইনক্লুসিভ এডুকেশন। যদি বলতো শিক্ষার্থী মানিয়ে নেবে, শিক্ষার্থী মূল মানে বিষয়বস্তু বা পঠনীয় বিষয় বা পরিকাঠামোর সাথে মানিয়ে নেবে, তাহলে তখন ইন্টিগ্রেটেড হতো, যেহেতু অন্যদের সঙ্গে একই শ্রেণীতে শিখতে পারে এবং অডিও কন্টেন্ট সহপাঠী সহযোগিতার ব্যবস্থা করেছেন, তাহলে এটা চোখ বন্ধ করে ইনক্লুসিভ। চলো পরের প্রশ্ন, মন দিয়ে দেখবে। আচ্ছা এখানে একজন শিশু চোখে চোখ রেখে কথা বলতে চায় না এবং একই কাজ বারবার করে, এটা কোন অবস্থার লক্ষণ? এডিএসডি, অটিজম, এলডি, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। আমি বারবার বলছি ইনক্লুসিভ এডুকেশনের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে আমরা আলোচনা করছি, তো তোমরা খুব ভালো করে ক্লাসটা করো। ম্যাক্সিমাম উত্তরগুলো যদি তোমরা দিতে পারো এখান থেকে কিন্তু কোনো এমসিকিউ মানে আমার মনে হয় না আটকাবে। যদিও এখানে আরো অনেক জায়গা রয়েছে, বেশ কয়েকটা জায়গা রয়েছে আমাদের আলোচনা, মানে সেগুলো আমাদের আলোচনা করতে হবে। আচ্ছা এর সঠিক উত্তর অটিজম। বারবার বললাম, সোশ্যালাইজ করতে পারে না, আই হ্যান্ড কোঅর্ডিনেশনটা করতে পারে না, আই কন্ট্যাক্ট করতে পারে না। 21, একজন শিশু বুদ্ধিমান হলেও পড়া ও বানানে বারবার ভুল করে, এটা সম্ভবত ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, লার্নিং ডিসএবিলিটি, অটিজম না হিয়ারিং ইম্পেয়ারমেন্ট? বুদ্ধিমান, আমি বললাম একবার তোমাদের যে একটা শিশু বুদ্ধিমান হতে পারে, কিন্তু বুদ্ধিমানের সঙ্গে কিন্তু লার্নিং ডিসএবিলিটি মানে ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়া, ডিসপেসিয়া এগুলোর কিন্তু কোনো সমস্যা নেই। তো এটা সম্ভবত কি? এটা সম্ভবত লার্নিং ডিসএবিলিটি। ঠিক আছে, পরের প্রশ্ন 22,
একজন শিক্ষার্থী দৈনন্দিন কাজ করতে অতিরিক্ত সহায়তা চায় এবং শেখার গতি ধীর। এটা অ্যাটেনশন ডেফিসিট, হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, অটিজম, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। সে শিখতে চায় এবং অতিরিক্ত সহযোগিতা চায় এবং তার শেখার গতি ধীর, এটা বুঝতেই পারছি। আর বৌদ্ধিক বিকাশগত সমস্যা। পরের প্রশ্ন, সেরিব্রাল পালসি সাধারণত কোন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে? মুভমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন, ভিশন অনলি, হিয়ারিং অনলি, রিডিং অনলি। বলো, এটা একটু বলো তো। এটা একটু বলো, সেরিব্রাল পালসি এই বিষয়টা একটু ভালো করে দেখো। এটা হচ্ছে মানে আমাদের ওই একটু শারীরিক, যদি বলি শারীরিকভাবে নড়াচড়ার সঙ্গেই সম্পর্কযুক্ত সেরিব্রাল পালসি। কিন্তু যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে কিন্তু তার শরীর অসাড় হয়ে যায়, বা স্বাভাবিক শিশুদের মতো বা শিক্ষার্থীদের মতো অতটা স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্যে চলাফেরা বা দৌড়নো বা হাঁটা কোনোটাই করতে পারে না। আবার মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় বেশি সময় খুব ঢিলা হয়ে যায়, নানা রকম সমস্যা কিন্তু এটা দেখা দেয়। তো এর নানা রকম কারণ থাকতে পারে, গর্ভাবস্থায় মায়ের রক্তশূন্যতা বা প্রিম্যাচিওর বাচ্চা বা মায়ের অক্সিজেনের অভাব, নানা কারণে কিন্তু এটা হতে পারে। তো কোন ক্ষেত্রে এই সমস্যাটা সৃষ্টি করে? এটা কি হবে? বুঝতেই পারছি, মুভমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন, অপশন এ। বলো পরের প্রশ্ন, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, ইউডিএল এর উদ্দেশ্য কি? একই পদ্ধতিতে সবাইকে শেখানো, বিভিন্ন উপায়ে শেখার সুযোগ তৈরি করা, শুধুমাত্র স্পেশাল স্কুল, শুধুমাত্র পরীক্ষা ভিত্তিক শিক্ষা? সব থেকে সোজা প্রশ্ন। ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, বর্তমান শিক্ষা ব্যবস্থা কি বলছে? প্রতিটা শিক্ষার্থীকে ভালো করে অবজার্ভ করো, ভালো করে পর্যবেক্ষণ করো বা অবজার্ভ করতে হবে। তারপরে তাদের মতন করে শিক্ষাদান প্রক্রিয়াটা কার্যকারী করতে হবে। তাহলে কি হচ্ছে আমাদের সঠিক উত্তর? বিভিন্ন উপায়ে শেখার সুযোগ তৈরি করা। ওকে, পরের প্রশ্ন 25, এডিএইচডি ও অটিজমের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য কি? এডিএইচডি এ সোশ্যাল কমিউনিকেশন ডিফিকাল্টি প্রধান নয়, অটিজমে হাইপার অ্যাক্টিভ কখনো হয় না, এডিএইচডি শিশুরা শিখতে পারে না, অটিজম শুধুমাত্র ভাষাগত সমস্যা। বলো। আচ্ছা, এডিএইচডি হচ্ছে হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, মানে অতিরিক্ত চঞ্চল, ওরা 1 মিনিট এক জায়গায় বসে থাকে না, সবসময় ছুটছে, মানে একদম ফুল এনার্জি। অটিজম কি? আই কন্ট্যাক্ট করে না, চোখে চোখ রেখে কথা বলে না, সামাজিকীকরণ করে না, বা একটা কথা বারবার বলতে থাকে। তো এটাই সঠিক উত্তর, অপশন এ। সোশ্যাল কমিউনিকেশন ডিফিকাল্টি প্রধান নয়, এটার ক্ষেত্রে প্রধান না, প্রধান হচ্ছে অটিজমের ক্ষেত্রে যেটা করে থাকি। ঠিক আছে, পরের প্রশ্ন। পরের প্রশ্নতে, আচ্ছা, প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করা হবে। 5টা হোমওয়ার্ক এখন আমি একটু বলে দেবো। এই 5টা হোমওয়ার্ক তোমাদের জন্য দেয়া থাকবে। তোমরা প্রত্যেকে বাকি প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু অবশ্যই 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 করবে। চলো, 26 কোয়েশ্চেন নাম্বার, নিচের কোনটা স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটির উদাহরণ? খুব সুন্দর একটা প্রশ্ন। আশা করি তোমরা এতক্ষণে অনেকটা বুঝে গেছো, অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সঠিক উত্তর অবশ্যই করবে, কমেন্ট সেকশনে জানাবে। পরের প্রশ্ন, একজন শিক্ষক অটিজমযুক্ত শিক্ষার্থীর আচরণ বুঝতে না পেরে বারবার শাস্তি দিচ্ছেন, এটা ইনক্লুসিভ এডুকেশনের কোন নীতির বিরোধী? খুব বুঝে উত্তরটা করবে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, চাইল্ড সেন্ট্রিক পেডাগজি, অল অফ দ্য অ্যাবাভ। 28, ইনক্লুসিভ এডুকেশনের মূল নীতি কোনটা? ইকুয়ালিটি থট, সিগ্রেশন, education for selected children, diversity, acceptance and participation, only academic achievement. পরের প্রশ্ন, একজন শিক্ষার্থী দৈনন্দিন কাজ যেমন পোশাক পরা, সময় বোঝা বা সামাজিক আচরণে উল্লেখযোগ্য সহায়তা প্রয়োজন, এটা কোন অবস্থার সাথে বেশি সম্পর্কিত? এডিএইচডি, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, ডিসলেক্সিয়া, অটিজম? খুব সোজা এবং সুন্দর প্রশ্ন, ধারণামূলক প্রশ্ন। প্রত্যেকে কিন্তু হোমওয়ার্কের অ্যান্সার মানে অ্যাটেন্ড করবে, প্রত্যেকটা হোমওয়ার্ক তোমরা অ্যাটেন্ড করবে, প্রত্যেকটা হোমওয়ার্কের উত্তর করবে, কমেন্ট সেকশনে করবে, এবং অবশ্যই গ্রুপেও জয়েন হয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও তো কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু ক্লাস পিডিএফ, নোটস
এবং হোমওয়ার্ক সবটা প্রোভাইড করা হয়ে থাকে। আর প্রত্যেককে বলবো ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর এইভাবে প্রত্যেকটা ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও। লার্নিং ডিসএবিলিটি সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? লার্নিং ডিসএবিলিটি কোনগুলো আমরা তো এতক্ষণ দেখলাম, তো কোনটা সঠিক? সব এলডি, লার্নিং ডিসএবিলিটি কিন্তু আইকিউ কম হয়, এটা কি সঠিক? না, এলডি শুধুমাত্র দৃষ্টিগত সমস্যা। স্বাভাবিক বা উচ্চ আইকিউ থাকা সত্ত্বেও সে আর নির্দিষ্ট সমস্যা থাকতে পারে। এলডি শিশুরা কিছুই শিখতে পারে না। ওকে, তো আমাদের এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে, প্রত্যেকের যথেষ্ট উপকার হয়েছে। আর আবারও বলবো, ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে।